আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ। প্রথমে আপনাদের জানাবো আবারও উত্তেজনা ইরান ইসরায়েলের প্রতি যে আহ্বান জানালেন জার্মান চ্যান্সেলর। ইরানকে আবারও আলোচনা টেবিলে বসার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্স। তিনি বলেছেন, উত্তেজনা এড়াতে ইরানের উচিত আবারও আলোচনার টেবিলে ফিরে যা খবর আল জাজিরার। এরপর জানাবো গাজায় ব্যর্থ হয়েছে ইহুদিবাদী ইসরায়েল, স্বীকার করলেন ৩ ইহুদিবাদী মন্ত্রী। গাজা উপত্যকায় চলমান সামরিক অভিযানে ব্যর্থতার দায় স্বীকার করেছে ৩ জন ইসরায়েলি মন্ত্রী। যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছেন তারা। বলেন, এ পর্যন্ত এই অভিযান বাস্তবিক কোনো ফলাফল দিতে পারেনি। যুদ্ধ অবসানের জন্য হয় সামরিক কৌশলের পরিবর্তন আনতে হবে অথবা বন্দি বিনিময় নিয়ে একটি পূর্ণাঙ্গ চুক্তি করতে হবে। এদিকে বন্দুকের মুখে মুসলমানদের বাংলাদেশে পাঠাচ্ছে ভারত। এএফপির প্রতিবেদন। কোনো ধরনের যাচাই বাছাই ছাড়া এবং বিচার প্রক্রিয়া ছাড়াই বাংলাদেশের সাধারণ জনগণকে ভারতের সরকার বাংলাদেশি বলে তাদেরকে বাংলাদেশে রাতের আধারে পুশিং করছে। এর বিরুদ্ধে এবার এএফপি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। তবে বাংলাদেশ সরকার এগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই করতে পারছে না। এদিকে বিবিসির প্রতিবেদন, দেশে ফিরতে চায় রোহিঙ্গারা, নিচ্ছেন লড়াইয়ের প্রস্তুতি। বাংলাদেশে শরণার্থী শিবিরে আশ্রিত রোহিঙ্গা তরুণদের অনেকেই যুদ্ধ করতে প্রস্তুত। নিজ দেশে ফেরার প্রশ্নে স্বাধীন অঞ্চল প্রতিষ্ঠারও স্বপ্ন দেখছেন তারা। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে গত ১-১.৫ বছরের মধ্যে এমন চিন্তাভাবনা মানসিকতা তৈরি হয়েছে। এবং সর্বশেষ জানাবো কাঠগড়ায় পৌনে ১ ঘণ্টা কেমন ছিল নুরুল হুদা। রাষ্ট্রদ্রোহের অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলায় দ্বিতীয় দফায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিসি কে এম নুরুল হুদার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কেমন ছিল সেই সময়টা, এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবার বিস্তারিত। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন পুরো বিশ্ববাসীকে কমেন্টে জানিয়ে দিন এবং এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আবারও উত্তেজনা এড়াতে ইরানের প্রতি যে আহ্বান জানালেন জার্মান চ্যান্সেলর। ইরানকে আবারও আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্স। তিনি বলেছেন, উত্তেজনা এড়াতে ইরানের উচিত আবারও আলোচনার টেবিলে ফিরে যাওয়া। খবর আল জাজিরার। বার্লিনে অস্ট্রিয়ান চ্যান্সেলর ক্রিস্টিয়ান স্ট্রোকারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্স বলেছেন, তেহরানের পারমাণবিক অস্ত্র অর্জনের প্রচেষ্টা যথেষ্ট ক্ষতির কারণ হয়েছে। তিনি আরও বলেছেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের উত্তেজনা বাড়ানো উচিত হবে না। আমরা ওই অঞ্চলের পরিস্থিতি শান্ত রাখার জন্য আমাদের দায়িত্ব পালন করে যাব। অস্ট্রিয়ান চ্যান্সেলর আরও বলেছেন, ইরান ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ ছিল, যা কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে আরও শক্ত এবং অবস্থানে এগিয়ে নেওয়া উচিত। এজন্য তিনি ইরানকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে অব্যাহতভাবে সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, পর্যবেক্ষণ সংস্থা অকার্যকর করা যাবে না, কারণ এটি অনিশ্চয়তার দিকে আরেকটি পদক্ষেপ হবে। আজ ইরানের সর্বোচ্চ কাউন্সিলের এমন একটি আইন অনুমোদন করেছে যা জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএ এর সঙ্গে তেহরানের সহযোগিতা স্থগিত করার অনুমতি দেয়। এরপরই জার্মানির চ্যান্সেলর এসব কথা বলেছেন। সবাই ইউরোপীয় ইউনিয়নের নেতারা ভয় পাচ্ছেন, ইরান যদি পারমাণবিক বোমা তৈরি করে ফেলে তাহলে ইউরোপ নাকি বসবাসের অনুপযোগী হয়ে যাবে। এ কারণে তারা ভয় পেয়ে এই কাজ করতে শুরু করেছে।
গাজায় ব্যর্থ ইসরায়েল নতি স্বীকার করল ৩ মন্ত্রী। গাজা উপত্যকায় চলমান সামরিক অভিযান ব্যর্থতা দায় স্বীকার করেছে ইহুদিবাদী ইসরায়েলের ৩ জন মন্ত্রী। যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছে তারা। এ পর্যন্ত অভিযানে বাস্তবিক কোনো ফলাফল দিতে পারেনি ইহুদিবাদীরা। যুদ্ধ অবসানের জন্য হয় সামরিক কৌশলের পরিবর্তন আনতে হবে অথবা বন্দি বিনিময়ে একটি পূর্ণাঙ্গ চুক্তি করতে হবে। ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে গাজায় যুদ্ধ চলমান থাকা এবং ফিলিস্তিনি প্রতিরোধের কারণে তেল আবিবে ক্ষতবিক্ষত করে চলায় মন্ত্রীদের কাজ। তারা এক এক করে ইহুদিবাদী ইসরায়েলের মন্ত্রীরা বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে। ইহুদিবাদী ইসরায়েলের মন্ত্রীরা কখনোই গাজায় যুদ্ধবিরতি করতে পারেনি। তারা শুধু নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যার মিশন চালিয়ে যাচ্ছে। ইহুদিবাদী ইসরায়েলের উপর এক এক করে সামনে আসছে সীমাহীন অত্যাচারের কথা। তারা নিরীহ ফিলিস্তিনিদের উপর যেভাবে আন্দোলন ও হামলা চালিয়ে যাচ্ছে তাতে করে পুরো পৃথিবী এখন বাকরুদ্ধ হয়ে পড়েছে। ইহুদিবাদী ইসরায়েলিরা কোনোভাবেই আর আগের পজিশনে যেতে পারছে না। তারা পুরো সিস্টেমটাকেই ধ্বংস করে দিয়েছে। ইহুদিবাদী ইসরায়েলিরা কোনোভাবেই আর ভালো কোনো কিছু অর্জন করতে পারছে না। বন্দুকের মুখে মুসলমানদের বাংলাদেশে পাঠাচ্ছে ভারত। এএফপির প্রতিবেদন। কোনো ধরনের বিচার ছাড়াই শত শত মানুষকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে ভারত। আর এই তথ্যটি দুই দেশের কর্মকর্তারাও নিশ্চিত করেছেন। এ নিয়ে মানবাধিকার কর্মী এবং আইনজীবীর কড়া সমালোচনা করেছেন। তারা বলছেন এসব বহিষ্কার বেআইনি এবং জাতিগত পরিচয়ের ভিত্তিতে করা হয়েছে। খবর এএফপির। ভারত সরকারের দাবি তারা যাদের ফেরত পাঠিয়েছে তারা অবৈধ অভিবাসী। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী সরকার দীর্ঘদিন ধরে অভিবাসন, বিশেষ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রতিবেশী বাংলাদেশ থেকে আসা অভিবাসীদের বিষয়ে কঠোর অবস্থান নিয়ে আসছে। সরকারের শীর্ষ পর্যায়ের নেতারাও এসব মানুষকে ঘুণপোকা এবং অনুপ্রবেশকারী বলে উল্লেখ করেছেন। এপির প্রতিবেদনে বলা হয়েছে সরকার এমন অবস্থান ভারতের প্রায় ২০ কোটিরও বেশি মুসলমানের মধ্যে, বিশেষ করে বাংলা ভাষাভাষীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক তৈরি করেছে। ভারতের প্রবীণ মানবাধিকার কর্মী হর্ষ মান্দার বলেছেন, বিশেষ করে দেশের পূর্বাঞ্চলে মুসলমানরা আতঙ্কে দিন কাটাচ্ছে। লাখ লাখ মানুষ অস্তিত্ব সংকটে পড়েছে। ভারতের স্থলপথ বেষ্টিত বাংলাদেশে ২০২৪ সালে গণ অভ্যুত্থানে ভারত ঘনিষ্ঠ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক খারাপ হতে শুরু করে। এরপরই ভারত তাদের দেশের জনগণকে ধরে ধরে তারা বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। এ অবস্থায় বাংলাদেশের করণীয় কি? বাংলাদেশের সরকার কঠোরভাবে চেষ্টা করছে যেন কোনো পুশিং না হয়, কিন্তু তারা সেগুলো পারছে না, কারণ রাতের আধারে এই পুশিংগুলো করা হচ্ছে। কাঠগড়ায় ১.৫ ঘণ্টা কেমন ছিলেন নুরুল হুদা? রাষ্ট্রদ্রোহের অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলায় দ্বিতীয় দফায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিসি কে এম নুরুল হুদার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। প্রথম দফায় রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর ৫টি কারণ দেখিয়ে নতুন করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জুনাইদের আদালত রিমান্ডে নেয়ার আদেশ দেয়। এদিন শুনানির সময় ১.৫ ঘণ্টা কাঠগড়ায় নিশ্চুপ অবস্থায় ছিলেন তিনি। এ সময় তার চোখে মুখে হতাশা এবং বিষণ্ণতার ছাপ দেখা গেছে। এদিন দুপুরে ২:৩০টার দিকে তাকে কড়া নিরাপত্তার পাহারায় হাজির করা হয় কোর্টে। এসব নির্বাচন কমিশনাররা শেখ হাসিনার সময় শেখ হাসিনার চাটুকারিতা করত। তারা সারা দেশের মানুষকে তাদের নির্দেশেই জিম্মি করে রাখা হয়েছিল। তারা শেখ হাসিনার নির্দেশে একটি ডামি ভোটের আয়োজন করে এবং এই ভোটের মাধ্যমে শেখ হাসিনা তার নেতৃত্ব বাছাই করতে পারে, যেখানে বিরোধী দলীয়দেরকে খুবই হেনস্থা করা হতো এবং সেখানে বিরোধী দলীয়দের মতকে দমন করার জন্য আয়নাঘরে নিয়ে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হতো। শেখ হাসিনা এই সরকার তাদেরকে ব্যবহার করে বিভিন্নভাবে অপকর্ম করে বেড়াতেন এবং তারা এমনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করত, তারা সরকারি একজন কর্মকর্তা হয়েও তারপর পুরো দেশটাকে বিশৃঙ্খল অরাজক
পরিস্থিতির দিকে নিয়ে গেছেন। তারা কোনোভাবেই আর এই দায় এড়াতে পারবেন না। শেখ হাসিনা যেভাবে বাংলাদেশটাকে ধ্বংস করেছে তার জন্য এই নির্বাচন কমিশনারগুলো সম্পূর্ণ দায়ী বলে জানিয়েছেন আদালত থেকে আইনজীবীরা। তারা এ কারণে এই সিসি, নুরুল হুদা সহ আরও যে কয়জন শেখ হাসিনার এই সমস্ত ডামি এবং ভুয়া নির্বাচনে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে কাঠগড়ায়। তাদেরকে কঠোর জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা হচ্ছে। জানা গেছে তারা কোনোভাবেই এই দায় এড়াতে পারে না, কারণ তারা যে ডামি নির্বাচন করেছিল সেই নির্বাচনের মাধ্যমে বিগত সরকার বিরোধী দল মত দমন করে তারপর ক্ষমতায় এসেছিল। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সরকার বারবার ক্ষমতায় এসেছে, কিন্তু কোনো দলই এই সরকারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারেনি। এটি হচ্ছে সমস্ত রাজনৈতিক দলের তখনকার ব্যর্থতা। আর শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছে সব সরকারি বড় বড় কর্মকর্তারা। তারা শেখ হাসিনার অপরাধের কোনো দায় এড়াতে পারে না। তারাও হচ্ছে শেখ হাসিনার মতো সমান দোষে অপরাধী।